জি, ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ পিবি ভার্সেস বি দেখাবো, অবশ্যই দেখাবো। তাহলে এই পাঁচটারে আবার বলি, আমাদের বলছিলাম যে এই পাঁচটার মধ্যে কিছু একটা হবে। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, ওয়াই ইকুয়াল টু mx, এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং এবং ওয়াই ইকুয়াল টু সামথিং। তো আমরা ধরে নাও একটা গ্রাফ প্লট করব, একটু একটু করে আগাই। সবাই আমার একটু জানাবা টেক্সটের মাধ্যমে। এদিকে যদি বসাই ভি এবং এদিকে যদি বসাই 1/p, এদিকে যদি 1/p বসাই তাহলে দেখতে কেমন হবে সবাই একটু জানাও। ভি ভার্সেস 1/p লেখচিত্রের গ্রাফসটা কেমন হবে, কোন ইকুয়েশনটা মানবে? এই যে এখানে যে পাঁচটা লিখলাম 1 2 3 4 5, তার মধ্যে কোনটারে মানবে? অনন্যা তালুকদার, ভালো করে ই কিতাবেই ওই ভি ভার্সেস 1/p বলছি। হ্যাঁ থ্যাংক ইউ, 2 হবে। হ্যাঁ থ্যাংক ইউ, 2 হবে। ভি ভার্সেস 1/p এটা তো 2 হবে, ওয়াই ইকুয়াল টু mx হবে। যদি বুঝতে অসুবিধা হয়, মানে গতদিনে অনেকে টেক্সট করতে পরে যে ভাই আমরা, আপনি তো বুঝে যান, আমি আমি আমি- আপনার আপনি তো বুঝে যান, তাই আমরা কিভাবে বুঝবো? তুমি আমাদের যে মেইন ইকুয়েশনটা, এটা তো আর আমি আমি আমার মতো করে নিজের মতো করে লিখতে পারবো না। মেইন ইকুয়েশনটা তো এমনই যে প্রথমে লিখবো যে ভি সমানুপাতিক 1/p বা পি সমানুপাতিক 1/v, এটা তো তোমার লিখতেই হবে। পি সমানুপাতিক 1/p ধরে নাও, তা পি সমানুপাতিক যখন 1/v বা বি সমানুপাতিক 1/p লিখবো, এখন তুমি একটা কে নিয়ে আসবা সমানুপাতিক ধ্রুবক ইন্টু 1/p। তো এখন তুমি এখানের কোনটার সাথে এটা মিলে এটা একটু দেখো। তা তোমার যে জায়গায় ভি আছে এখানে আমরা ওয়াই লিখবো, তাহলে এটা হচ্ছে ওয়াই। এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে তার জায়গায় রেখে দাও। আর 1/p রে এখন ধরবো এক্স, শুধু পি না, 1/p টা আমাদের এক্স হিসেবে কাজ করবে। তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু mx। ইভেন তুমি যদি এখানে পি বসায় দাও, এখানে যদি 1/b বসাও, সেম কাহিনী। কি জন্য সেম কাহিনী? কারণ তখন তুমি পি রে এই পাশে আনতে পারো, তাহলে পি ইকুয়াল টু কে ইন্টু এই যে 1/v, একই তো কথা। তখন দেখো পিটা আমাদের ওয়াই হিসেবে কাজ করবে, আর কে তো কেই 1/b। আচ্ছা এই গ্রাফ থেকে আমরা আরেকটা জিনিস শিখে দাঁড়াও। আমরা যদি ভি ভার্সেস 1/p প্লট করলাম, ধরে নাও ভি ভার্সেস 1/p, তাহলে আমি বুঝে গেছি এটা 2 নাম্বারটা মেনে চলবে, মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে। তো যখন একটা স্ট্রেট লাইন আমরা পাবো, তখন বুঝতে হবে যে এই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে কি স্থির ছিল। এই জানা এই এই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে কি স্থির ছিল? গুড, এই তো টি স্থির ছিল। তো টি কিন্তু কোথায় স্থির ছিল আমরা জানি না, তবে আমি এতটুকু বুঝতেছি যে কোনো একটা জায়গায় ও স্থির ছিল, কোনো একটা জায়গায় ওরে আর চেঞ্জ করা হচ্ছে না, একটা জায়গায় ওরে ফিক্স করে রাখা হয়েছিল, এই জন্যই আমরা আসলে একটা স্ট্রেট লাইন পাইছিলাম। তো আমি জানি না, তো আমি ধরে নিলাম তারে T1 এ স্থির করা ছিল। এই যে গ্রাফসটা, এটার মান T1 এ ফিক্স করে দিছিলাম আমরা। আবার আরো একটা স্ট্রেট লাইন পাবো, এটা ধরে নাও T2 তে, মানে ভিন্ন একটা টেম্পারেচারে স্থির ছিল। তাহলে এখানে কিন্তু ভুল বোঝা যাবে না, এই যে T2 যে স্ট্রেট লাইনটা পাচ্ছ, এখানেও কিন্তু তাপমাত্রাটা স্থির ছিল, তবে ভিন্ন একটা ভ্যালুতে স্থির ছিল। আমি যদি সংখ্যা দিয়ে বলি যে ধরো এটা 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 যদি 100 তে স্থির 100 কেলভিনে থাকতে পারে, তাহলে এটা হতে পারে 80 কেলভিনে, অথবা তার চেয়ে বেশিও হতে পারে, আমি নট শিওর, জানি না। এটা 80 হতে পারে, অথবা 180 কেলভিনে তো হতে পারে, আমি জানি না। ঠিক একই রকম আরো একটা স্ট্রেট লাইন পেলাম, ধরো এটা হচ্ছে T3, এটাও অন্য কোনো একটা তাপমাত্রা স্থির ছিল, ধরো হতে পারে 50 কেলভিন, অথবা হতে পারে 250 কেলভিন, আমি জানি না। তবে প্রত্যেকটা পয়েন্টেই টি স্থির ছিল, ভিন্ন ভিন্ন ভ্যালুতে স্থির ছিল। এখন আমাদের ডিসিশন নিতে হবে কে বড়, T1 বড়, T2 বড় না T3 বড়। তার জন্য তোমাদের বলছিলাম যে তোমরা এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিস এর প্যারালালে একটা স্ট্রেট লাইন টেনে দিবা। আমি দুই ভাবেই দেখাচ্ছি। প্রথমে তো আমি যদি ওয়াই এক্সিস এর প্যারালালে একটা স্ট্রেট লাইন টেনে দেই, এবং এখানে আমি তিনটা পয়েন্ট নিলাম, ধরো 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। এই তিনটা পয়েন্টের এক্স এর ভ্যালু সেম না ওয়াই এর ভ্যালু সেম, একটু জানাও। এই তিনটা বিন্দুর এক্স এর মান সেম না ওয়াই এর মান সেম? গুড, এক্স এর মান সেম। এই তো এক্স এর মান সেম। আর আরো দুইটা টার্ম তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম, যে পি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক এবং ভি এর সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। আজকে আমরা এই দুইটা পড়বো, আজকে আমরা এই গ্রাফসটা শেষে আমরা এই দুইটা পড়বো। তো যেহেতু এই তিনটা পয়েন্টের এক্স এর মান সেম,
এক্স হিসেবে কাজ করতেছে 1/p, এক্স সেম মানে 1/p সেম মানে p সেম। আবার বলতেছি এক্স সেম মানে 1/p সেম, আর 1/p সেম কথার অর্থ হচ্ছে আসলে p সেম ছিল, p সেম থাকলেই তো 1/p টা সেম থাকবে। তাহলে তুমি এই যে p সেম এটা বাদ দিয়ে দিতে পারো, p রে বাদ দিয়ে দাও, p চিন্তা করার দরকার নাই। এখন 1 2 এবং 3 এর মধ্যে আমি স্পষ্টতই বুঝতে পারতেছি যে 3 এর y এর মান বেশি, 3 এর y এর মান বেশি মানে 3 এর v বেশি, আর v এর সাথে t এর সম্পর্কটা যেহেতু সমানুপাতিক তার মানে এই t3 টা সব বেশি। আচ্ছা এখানে কেমন জানি অলওয়েজ t3 টা অলওয়েজ বেশি হয়ে যায়, এটা আবার মুখস্থ করে রেখে দিও না। যদি উল্টা ভ্যালু বসাই দিত, যে ধরো এটার নাম যদি দিত t1, এটা দিয়ে যদি দিত t2, এটা যদি দিত t3, তখন কিন্তু আমরা t1 এর সবচেয়ে বড় ধরতাম, মানে আমাদের লজিক অনুযায়ী যেটা বড় হয় ওইটাই আমরা লিখবো আর কি। আচ্ছা আমি এই জায়গাটা একটু মুছে দেই। আমরা এখন অনেকে বলবা যে আমরা x এক্সিস এর প্যারালালি কি জন্য টানতেছি, y এক্সিস এর প্যারালালি তো হতে পারতো, হ্যাঁ হতে পারতো। আমি এই স্ট্রেট লাইনটা উল্টা টেনে দেই, দেখি কি হয়। যদি এইভাবে টানতাম, তো এই যে তিনটা পয়েন্ট, এটার নাম দাও 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এই যে তিনটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের y এর মান সেম, তোমাদের আর নাই জিজ্ঞেস করি, সবাই আশা করি বুঝে গেছো। প্রত্যেকটা পয়েন্টের y এর মান সেম, আর y সেম মানে b সেম। তাহলে b যেহেতু সেম, b রে বাদ দিয়ে দাও, তার নিয়ে আর কোনো কাহিনী করতে হবে না, কারণ সবার জন্য ও সেম। এখন আসো এই 1 2 এবং 3 এর মধ্যে x এর মান কার বেশি? x এর মান কিন্তু 1 এর বেশি। x এর মান 1 এর বেশি মানে আমি আবার একটু লিখি, 1 এর কি বেশি? 1 এর 1/p বেশি। x বেশি মানে তো 1/p বেশি, কারণ x হিসেবে কাজ করতেছিল 1/p। তার মানে আমি বুঝে গেছি যে x এর p কম। দুইটা কথা, x এর 1/p বেশি, x এর 1/p বেশি, কিন্তু x এর p অবশ্যই কম, কারণ যার 1/p বেশি আসবে তার অবশ্যই p কম থাকতে হবে, কারণ এটা তো উল্টা টার্ম। তাহলে p যেহেতু 1 এর কম, দেখো p যেহেতু 1 এর কম, আমরা জানতাম p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে যার p কম তার t কম, তাহলে t1 সবচেয়ে ছোট, t1 সবচেয়ে ছোট, তারপরেরটা অবশ্যই আসবে t2, তারপরে আসবে অবশ্যই t3। একই সেন্টেন্স আসবে, কিন্তু আমরা কিন্তু একটু আগে এটাই প্রমাণ করছি। আমি আবার বলতেছি, এখানে যখন আমি x এক্সিস এর প্যারালালি স্ট্রেট লাইন টানলাম, তার মানে প্রত্যেকটা পয়েন্টের y এর মান সেম, y সেম মানে b সেম, b বাদ দিয়ে দাও। এখন আসো 1 2 এবং 3 এর মধ্যে x এর মান কার বেশি? x এর মান 1 নাম্বারের বেশি। 1 নাম্বারের x বেশি মানে 1 নাম্বারের 1/p বেশি, 1/p বেশি মানে p কম। আর যেহেতু p কম 1 নাম্বারের, তাহলে আমরা জানি p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক, যার p কম তার t কম, যার প্রেসার কম তার টেম্পারেচার কম। তার মানে আমি বুঝে গেলাম t1 টা সবচেয়ে ছোট, তার তার চেয়ে একটু বেশি আসবে অবশ্যই t2, তারপরে একটু আসবে t3। আচ্ছা তাহলে এতটুকুও শেষ, আমরা এই গ্রাফটাও মুছে দিই। এতটুকু আশা করি সবাই বুঝে গেছি। সাইদ বলবা কিছু? বলো। ভাই একটু আবার বলবেন, একটু বুঝি নাই আচ্ছা এটা। আচ্ছা এই জায়গাটা আবার বলি, শোনো। আমি যে দেখছো হলুদ যে স্ট্রেট লাইনটা টানতেছি, এটা এক্স এক্সিস এর প্যারালাল, এবং আমরা জানি এক্স এক্সিস এর প্যারালাল কোন একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা বিন্দুর কোটির মান সেম। তাহলে এই যে দেখো আমি যে তিনটা পয়েন্ট নাম দিলাম, এটা 1, এটা 2, এটা 3, এই তিনটা বিন্দুর y এর মান সেম। এই যে স্পষ্টতই বোঝা যাচ্ছে y এর মান সেম। এই যে এখান থেকে দেখো, এই যে এটাও y এর মান, এটা y এর মান, এটা y এর মান, তিন জায়গায় y এর মানটা সেম। যেহেতু y এর মান সেম মানে v এর মান সেম, আমি এদিকে b বসাচ্ছিলাম, তাহলে v কেটে দাও, কারণ b সবার জন্য সেম। এখন আসো 1 2 এবং 3 এর মধ্যে কার y এর মান বেশি? 1 নাম্বার, সরি, x এর মান বেশি। x মানে হচ্ছে এই যে দেখো প্রথম বিন্দুর x এতটুকু, দ্বিতীয় বিন্দুর আরেকটু বেশি, তৃতীয় বিন্দুর x আরেকটু বেশি। তাহলে 1 নাম্বার পয়েন্টের, এই যে 1 নাম্বার, সরি এটা 3, এটা 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্টের x এর মান বেশি। x অক্ষ বরাবর কিন্তু 1/p বসানো হচ্ছিল। 1 নম্বর বিন্দুর x এর মান বেশি মানে 1/p বেশি, 1/p বেশি মানে p অবশ্যই কম। এই জায়গাটা দেখো, 1/p যদি বেশি হতে হয় তাহলে p অবশ্যই কম হতে হবে, তাহলে p কম, তাহলে প্রেসার কম। p এর সাথে t এর সম্পর্ক সমানুপাতিক, যেহেতু p কম তার মানে t ও অবশ্যই কমই আসবে। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম, যেহেতু p কম তাহলে t কম, তার মানে 1 নাম্বার পয়েন্টের p সবচেয়ে কম ছিল, তার মানে তার t সবচেয়ে কম, তাহলে t1 সবচেয়ে ছোট। আই হোপ বুঝে গেছো। এটা নিয়ে আমাদের আরো অনেক অনেক গ্রাফস আছে, আমরা দেখবো, আস্তে আস্তে বুঝে যাবা। তারপরে পিবির আরেকটা গ্রাফস রয়ে গেছে, এরপরের গ্রাফসটা দেখো। আমরা যদি এক্স এক্সিস বরাবর শুধু p অথবা b যে কোনো একটা, আর ওয়াই এক্সিস বরাবর যদি পিবি বসাই দিই, তখন এটা দেখতে কেমন হবে?
আচ্ছা তোমরা একটু জানাও আমারে 1 2 3 4 5 কোনটা মেনে চলবে এটা, এই পাঁচটার মধ্যে কোনটা মেনে চলবে? যে যা জানো তাই বা বুঝো তাই তাই বলো। এইটা কোন ইকুয়েশনটা মেনে চলবে রে? কেউ বলতেছে 4 5। ওকে 5। হ্যাঁ তো তুমি না বুঝলে কি করো, ইকুয়েশন লিখো। আমরা জানতাম v ইকুয়াল টু কে ইন্টু 1/p, কে ইন্টু 1/p। তো আমার একটা পিবি লাগবে, তো আমি একটা পিবি রেডি করব, রেডি করার পর দেখবো যে কোনটা মেনে চলে। এখন বসাইলাম পিবি ইকুয়াল টু আসলে একটা কে। তাহলে পিবিটা কি হিসেবে কাজ করতেছে? পি এবং বিটা তো আমাদের ওয়াই হিসেবে কাজ করতেছে। তাহলে দেখো এটা কত স্পষ্টতই বোঝাচ্ছে যে এটা ওয়াই ইকুয়াল টু সামথিং। ওয়াই ইকুয়াল টু সামথিং হলে অবশ্যই এক্স এক্সিস এর প্যারালাল, তার মানে অবশ্যই 5 নাম্বারটা মেনে চলবে। তার মানে এই স্টেজ এই যে গ্রাফসটা এটা অবশ্যই হবে এক্স এক্সিস এর প্যারালাল। এই যে এক্স এক্সিস এর প্যারালাল একটা স্টেট লাইন আসবে। তো এখন এমন কি জন্য আসলে আমরা যদি একটু পড়ি, দেখো পিবি কিন্তু একটা কনস্ট্যান্ট। পিবি অর্থ কনস্ট্যান্ট, এই কথার অর্থ হচ্ছে আমি যে সংখ্যা দিয়ে বলছিলাম গতদিন, যে ধরে নাও পিবি ইকুয়াল টু আমরা ধরলাম 40, কনস্ট্যান্ট তো ধরলাম 40। এখন তুমি যদি পি চেঞ্জ করো, আমি একটা সংখ্যা দিলাম, ধরো নাও 8, এটা হচ্ছে 5, এটা 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 40 আসবে। ওকে এখন এটা যদি আমরা 10 লিখে দেই তাহলে এখানে কিন্তু ফল লিখতে হবে এবং গুণফল কিন্তু 40ই থাকবে। তার মানে তুমি এখানে যাই লিখো গুণফলটা তো অলওয়েজ 40 থাকতেছে। তাহলে পি চেঞ্জ হলে বি চেঞ্জ হয়, পি চেঞ্জ হলে বি চেঞ্জ হয়, কিন্তু পিবি তো চেঞ্জ হচ্ছে না, বা পিবি তো চেঞ্জ হওয়ার কথা না, এটা তো একটা কনস্ট্যান্ট নাম্বার। তার মানে অবশ্যই পিবির গুণফলটা অলওয়েজ একটা সেম নাম্বার থাকবে, এই জন্য এটা এমন আসতেছে। এখন আসো, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় এই যে আমি হলুদ যে দেখতেছো স্ট্রেট লাইনটা টানছি এক্স এক্সিস এর প্যারালাল করে, এখানে কে কনস্ট্যান্ট ছিল একটু জানাও। এই যে এক্স এক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন টানছি, এখানে কে কনস্ট্যান্ট ছিল? কে পরিবর্তন হচ্ছে না? এই এক্স ওয়াই বলো না রে পোলাপান। পিবি এবং টি এর মধ্যে কে স্থির ছিল? টি। গুড, এখানে টি স্থির ছিল। আচ্ছা বুঝে গেছো তাইলে। আমি বিভিন্ন টেম্পারেচারে যদি এই ডেটাগুলা নেই, বিভিন্ন টেম্পারেচারে যদি এই ডেটাগুলা নেই, তাহলে আমি তিনটা স্ট্রেট লাইন পাবো। ধরো এটা হচ্ছে টি1 ঠিক আগের মতো, এটা টি2, এটা হচ্ছে টি3। এতক্ষণ আমি যে স্ট্রেট লাইনগুলো টানতেছিলাম, এতক্ষণ আমি যে স্ট্রেট লাইনগুলো টানতেছিলাম, তখন এমন ভাবে স্ট্রেট লাইন টানি যেন সবগুলারে ছেদ করে। তো তখন এক্স এক্সিস এর প্যারালালে টানতে পারো, ওয়াই এক্সিস এর প্যারালালে টানতে পারো, কোনো অসুবিধা নাই। বাট এখন তুমি যদি এক্স এক্সিস এর প্যারালালে টানো তাহলে কাউরেই ছেদ করবে না। দেখো তিনটারে ছেদ করানো খুব সম্ভব না। তাহলে বুঝতে পারতেছো এখন আমার এমন একটা স্টেট লাইন টানতে হবে যেন তিনটারেই ছেদ করে। মানে এখন আমি আবার ডিসিশন নিতে যাচ্ছি টি1 বড়, টি2 বড় না টি3 বড়। তাহলে এখন কিন্তু আমার ওয়াই এক্সিস এর প্যারালালে একটা স্ট্রেট লাইন টানতে হবে। তাহলে দেখো তিনজনই ছেদ করছে, মানে আমি বোঝাতে যাচ্ছি এখন আর এক্স এক্সিস এর প্যারালালে টাই না তিনজনের ছেদ করাতে পারবা না, তার মানে ওয়াই এক্সিস এর প্যারালালে টানতে হবে। এখন আমি এই যে ছেদ করলাম, করার পর যে তিনটা পয়েন্ট পেলাম, ধরো এটার নাম দিলাম 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। এই একটু জানাও এই 1 2 এবং 3 এর মধ্যে কিসের, এক্স এবং ওয়াই এর মধ্যে কিসের মান সেম? এক্স এবং ওয়াই এর মধ্যে তিনটা বিন্দুর কিসের মান সেম, এক্স না ওয়াই? আচ্ছা তিনটা বিন্দুর এক্স এর মান সেম। গুড, তাইলে তো হয়েই গেল। তিনটা বিন্দুর এক্স এর মান যদি সেম হয়, থ্যাংক ইউ, এক্স এর মান যদি সেম হয় মানে পি এর মান যদি সেম হয়, তাহলে ওয়াই এর মান কার বেশি? 3 নাম্বারের বেশি। ওয়াই এর মান 3 নাম্বার যদি বেশি হতে হয়, তাহলে পিবি কার বেশি বলো? পিবি কার বেশি ছিল? একের না তিনের? পিবি কার বেশি বলো? পিবি কার বেশি? তিনের। আচ্ছা আচ্ছা বুঝে গেছি, পিবি তিনের বেশি। তাহলে বলো বি কার বেশি? ভি। ভি কার বেশি জানাও? পিবি তো তিনের বেশি, তাহলে ভি কার বেশি? এমন হতে পারে না যে 1 নাম্বারের এই তো আইসি আনসার, নবনীতা বলতেছে একের। পিবি কিন্তু তিনের বেশি, আমি কিন্তু পিবি জানতে চাচ্ছি না, এখন জানতে চাচ্ছি ভি কার বেশি বলো? ভি। ভি কার বেশি সবাই একটু জানাও? পিবি তো তিনের বেশি বুঝলাম, ভি কার বেশি? আশফাক এক। পিবি কিন্তু তিনের বেশি আমি বুঝে গেছি, আমি জানতে চাচ্ছি এখন ভি কার বেশি? ভি এক। আচ্ছা আমি একটা সংখ্যা লিখি নাহলে তোমরা বুঝতে পারবে না।
ও বুঝতেছি না। আচ্ছা ওকে, বোঝা যাবে ভাই, এখনই বোঝা যাবে, একবার বললেই বোঝা যাবে এটা। আমরা পিবি নিব, পিবির মান বের করব, 3 বার বের করব। তো 3 নাম্বারের পিবি কিন্তু বেশি হতে হবে, বুঝছো? এটা এটা ধরে নাও, এটা হচ্ছে আমাদের 3 নং লাইন, এটা হচ্ছে 2 নং লাইনের পিবি, আর এটা হচ্ছে 1 নং লাইনের পিবি। তাহলে 3-এর পিবি যে বেশি, এটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে 40, না এটা এটা ধরে নাও 50, এটা ধরে নাও 40, আর এটা ধরে নাও 30, বুঝছো? কিন্তু কারণ আমি আমি পিবি 1 নাম্বারের কিন্তু অনন্যা সরকার বলতেছো V1 এর বেশি না রে। আচ্ছা একটু শোনো, এই যে 3 নাম্বারের পিবি কিন্তু আমি বেশি লিখছি, কারণ আমার উদ্দেশ্যই তো হচ্ছে পিবি 3 নাম্বারের বেশি এটা আগে দেখানো। তাহলে আমি দেখো প্রথমে দেখাইলাম 3 নাম্বারের পিবি সবচেয়ে বেশি 50, 2 নাম্বারের পিবি তার চেয়ে একটু কম কম 40, আর 1 নাম্বারের পিবি আরো কম 30। এখন সবার পি এর মান সেম রাখতে হবে, সবার পি এর মান সেম রাখতে হবে। তুমি ধরে নাও সবার পি এর মান 10, ধরে নাও সবার পি 10 ধরো তো, তাহলে দেখো তো বি কার বেশি আসে। সবার পি 10 ধরতে হবে, সবার পি আমি ধরলাম, এটার পিও 10, বি এর মান বসাবো, এটার পিও 10, বি এর মান বসাবো, এটার পিও 10, বি এর মান বসাবো। সব উল্টে গেছো দেখি। এই দেখো এখানে পি লিখতে হবে 5, এখানে পি লিখতে হবে 4, এখানে সরি ভি লিখতে হবে 4, এখানে ভি লিখতে হবে 3। যেহেতু পিবি 3 নাম্বারের বেশি, আবার পি সবার জন্য স্থির, তার মানে তো 3 নাম্বারের বি বেশি হতে হবে, কারণ পিবিটা তো 3 নাম্বারের বেশি হতে হবে। হ্যাঁ, পি তো কনস্ট্যান্ট, পি যে কনস্ট্যান্ট এটা তো আমি আগেই প্রমাণ করে দিলাম যে পি তো কনস্ট্যান্ট। আচ্ছা যাই হোক, তো এখন কি বুঝছো সবাই, নাকি আমি আবার এই জায়গাটা আবার বলবো? সবাই একটু জানাও প্লিজ, এই জায়গাটা কি আমি আবার বলবো? এ সাইদ বলো তো। ভাই পিটা স্থির কেমনে? পিটা স্থির কেমনে? তুমি দেখো আমি যে একটা লাল যে একটা স্ট্রেট লাইন টানছি, 3টা যে পয়েন্ট দিলাম 1, 2 এবং 3, এটা কার সমান্তরাল? ওয়াই এর সমান্তরাল। ওয়াই এর সমান্তরাল রেখার প্রত্যেকটা বিন্দুর এক্স এর মান সেম। তুমি দেখো না, 1 নম্বর বিন্দুতে যদি তোমার যেতে হয়, তুমি মূল বিন্দু দেখে ধরে নাও এতটুকু যাবা, এই যে এই পরিমাণটুকু যাবা, ধরে নাও এক্স পরিমাণ যাবা, তুমি মূল বিন্দু দেখে এদিকে এক্স পরিমাণ যাবা 1 নম্বর বিন্দুতে যেতে হলে। 2 নম্বর বিন্দুতে যেতে হলে তো ঠিক ততটুকুই যাবা, হ্যাঁ উপরের দিকে তুমি হয়তো একটু বেশি যাবা। 3 নম্বর বিন্দুতে যেতে হলে এক্স এর মান তো ততটুকুই যাবা, উপরের দিকে হয়তো আরেকটু বেশি যাবা, কিন্তু প্রত্যেকটা বিন্দুর বুঝের মান তো সেম। এই সাইড বুঝা যায় এই ঘটনাটা, যে 3টা বিন্দুর যে এক্স এর মান সেম। জি ভাই। আচ্ছা ওকে। আর এক্স এর মান সেম মানেই তো পি সেম, কারণ এক্স এক্সিস বরাবর তো আমি পি বসাচ্ছিলাম, তার মানে পি কনস্ট্যান্ট, এটা তো আমি আগেই প্রমাণ করে রাখছি। আচ্ছা এরপরে শুনো, আমি গ্রাফসটা একটু চেঞ্জ করে দেই, আশা করি এতটুকু বুঝে গেছো। একটু চেঞ্জ করব, মানে আগের মতোই, পিবি ভার্সেস ভি, পিবি ভার্সেস ভি। ও আচ্ছা হ্যাঁ বুঝছি, পিবি ভার্সেস ভি। তো এটাও কিন্তু মূল বিন্দু কি হবে, 5 নাম্বারটাই মানবে, কারণ এটাও তো এই যে পিবি ইকুয়াল টু সামথিং, মানে এক্স ওয়াই ইকুয়াল টু সামথিং হবে। তো 3টা স্টেটমেন্ট পেলাম, দাঁড়াও, এটা টি1, এটা টি2, এটা টি3। ও আগে তো বলতে ভুলে গেছি কে সবচেয়ে বড় ছিল। যাই হোক, উপরেরটা কিন্তু আগে বড় ছিল, কারণ এটা বুঝতে পারতেছো এটার ভি বড় ছিল। তো এখন যদি 3টা বিন্দু নেই, এটা 1, এটা 2, এটা 3, আমি বলে দিই, তোমাদের কিছু বলা লাগবে না। সব প্রত্যেকটা পয়েন্টের ভি সেম, প্রত্যেকটা পয়েন্টের ভি সেম। 3 নাম্বার বিন্দুর পিবি বেশি, 3 নাম্বার বিন্দুর পিবি যদি বেশি হয়, তাহলে 3 নাম্বার বিন্দুর পি বেশি হতে হবে। আর পি এর সাথে টি এর সম্পর্ক যেহেতু সমানুপাতিক, 3 নাম্বারের পি যেহেতু বেশি, তার মানে 3 নাম্বারের টিও বেশি, তার মানে টি3 সবচেয়ে বড়, তারপর টি2, তারপর টি1। আশা করি এই জায়গাটা বুঝে গেছো, এটা এটা নিয়ে আর আলোচনা করব না, এটা শেষ। এখন আমরা নতুন সূত্রতে চলে যাব। আমরা এতক্ষণ আসলে বয়েলের সূত্র পড়তেছিলাম, এবং বয়েলের সূত্রটা আশা করি বুঝে গেছি। আর তোমাদের কি বলতেছিলাম জানি, শর্টকাটের এটাও তো দেখাই দিলাম, ওই যে আয়তনের ক্ষেত্রফলের না 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 জাহানারা, আমি আসলে এমন ভাবে নামকরণ করা হচ্ছে যে সব সময় টি বড় হয়ে যায়, বাট এটা তোমার মুখস্থ করা উচিত না। ও এলোমেলো করে দেয়, এলোমেলো করে দেয়, মাঝে মধ্যে টি1 বড় হয়ে যাবে, তুমি তোমার লজিকটা খাটাও। তবে
এটাও সত্য কথা, মাঝে মাঝে সব সময় দেখা যায় টি বড় হয়ে যায়, বাট এটা মুখস্থ করা উচিত না। যদি উল্টায় দেয় নামগুলা তাহলে তো আমি গত দিনে বলে রাখছি, তাহলে কিন্তু সব শেষ। আচ্ছা সবাই আমার একটু জানাও, ওই যে ক্ষেত্রফল, আয়তন, ব্যাস এগুলো সম্পর্কে কিছু বলবো না বুঝে গেছো? ওই যে ক্ষেত্রফল এত গুণ হয়, আয়তন এত গুণ হয়, হোমওয়ার্কস করতে যাই কি প্রবলেম হয়েছে? হইলে আমি আর একটু বলতাম আর কি, না হলে বাদ। আচ্ছা তাহলে আই হোপ ওইটা বুঝে গেছি। আমরা এর পরেরটাতে আসবো। তারপরে সূত্রটা শোনো, যে আমরা যদি চাপীয় সূত্রটা শিখি, চাপীয় সূত্রটা বলতেছে এমন যে পি যদি স্থির থাকে, চার্লসের সূত্র আর কি। আচ্ছা যদি একটা গ্যাসের যদি পি আমরা স্থির করে দিই, কথাটা একটু ভালোভাবে খেয়াল করো। এর আগে বয়েলের সূত্র পড়তেছিলাম, ওইখানে টি স্থির ছিল। এখন শিখবো চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে কি স্থির থাকে? চাপ। চাপ স্থির থাকে। চার্লস কি বলতেছে শুনো, যে আমরা যদি কোনো একটা গ্যাসের চাপ যদি স্থির করে দেই, মানে চাপ আমরা চেঞ্জ করব না, স্থির মানে তো তোমরা অবশ্যই বুঝো, চাপ স্থির রেখে দেবো, এটা চেঞ্জ করব না। এখন ধরে নাও একটা গ্যাসের মানে যদি প্রথমে সহজ সংজ্ঞাটা বলি তাহলে বলবো যে বি সমানুপাতিক টি। বি সমানুপাতিক টি, এটা হচ্ছে চার্লসের সূত্র, যে চাপ যদি স্থির থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই যে পরম তাপমাত্রা বা ক্যাপিটাল টি, আমরা যেটা বলি কেলভিন এককে তাপমাত্রা, এই কথাটা বলা কতটুকু ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদের প্রমাণ দিব। যে তুমি যদি শুধু বলো কোনো একটা গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, তাহলে যে ভুল হয়ে যায়, আজকে এটার আমি প্রমাণ দেব। মানে ম্যাক্সিমাম পোলাপান এই কথাটা বলে বেড়ায় যে কোন একটা গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, বাট শুধু তাপমাত্রার সমানুপাতিক বললে যে বিশাল একটা ভুল হয়ে যায়, এটা আমি আজকে দেখাচ্ছি তোমাদের। তো আমি সহজে বলে দিলাম যে এটা হচ্ছে একদম সহজ সূত্র, চার্লসের সূত্র, যে কোন একটা গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক বা পরম তাপমাত্রার সমানুপাতিক। বাট আমি এটা এই লাইনে আসার আগে এটা একটু মনে রাখো, আমি এটার প্রমাণ দিব যে বি সমানুপাতিক কি জন্য 1/t হয়। তো ওনার সূত্রটা, মেইন সূত্রটা শুনো, মানে বড় হয়ে আমরা কিভাবে শিখবো এটা শুনো। ধরে নাও একটা গ্যাসের তাপমাত্রা যখন 0°C, একটা গ্যাসের তাপমাত্রা যখন 0°C, তখন তার আয়তনটারে আমরা নাম দিলাম ভি0। তাহলে ভি0 এর পরিচয়টা কি? ভি0 হচ্ছে যে একটা গ্যাসের আয়তন তাপমাত্রা যখন 0°C, দেখো সেন্টিগ্রেড একক কিন্তু, তাপমাত্রা যখন 0°C তখন তার আয়তনটা আমি ধরে নিচ্ছি ভি0। তার মানে 0°C তাপমাত্রা কিন্তু আয়তন শূন্য না, আছে কিছু একটা। আমি কিন্তু বলি না যে 0°C তাপমাত্রা আয়তন শূন্য, বলছি যে 0°C তাপমাত্রা একটা আয়তন আছে এবং এটার নাম হচ্ছে ভি0। তাহলে ভি0 এর পরিচয় যেন আর বলা না লাগে, ভি0 হচ্ছে 0°C তাপমাত্রায় তার আয়তন। তো উনি বলতেছে যে এখন যদি আমরা তাপমাত্রা 1°C বৃদ্ধি করি, আসলে 0 থেকে 1°C বৃদ্ধি করার মানে হচ্ছে 1°C নিয়ে আসা, সহজ কথায়, কারণ 0 থেকে 1 আসলে মানে তো 1 বৃদ্ধি পাইছিল। তো তাপমাত্রা যদি আমি 1°C বৃদ্ধি করি তাহলে আয়তন অবশ্যই বৃদ্ধি পাবে, এবং কতটুকু বৃদ্ধি পাবে? 1°C তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, আমি শুধু লিখতেছি, আয়তন বৃদ্ধি পাবে আদি আয়তনের, মানে ভি0 এর আদি আয়তন, মানে কি আদি আয়তনটা কি ছিল? ভি0 এর 1/273 অংশ। এই যে দেখো এই কথাটা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলেই চার্লসের সূত্র হয়ে যাবে আমাদের, যে আমরা যদি তাপমাত্রা 1°C বৃদ্ধি করি তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? তার আদি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার আদি আয়তন যতটুকু থাকবে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে যদি আমি 1°C বৃদ্ধি করি। এখন আমি যদি বলতাম যে ধরে নাও একটা গ্যাসের আদি আয়তন হচ্ছে 373 লিটার, ধরে নাও আদি আয়তন 373 লিটার, প্রথমেই একদম যখন তাপমাত্রাটা 0°C তখন তার আয়তন হচ্ছে 273 লিটার, ধরে নাও। আমি কিন্তু জানি না যে আদি আয়তন কত একটা গ্যাসের, আদি আয়তন কিভাবে বলবো আমি, ধরে নাও তুমি। এখন আমরা যদি 1°C নিয়ে আসি তাহলে আয়তন বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে? আদি আয়তন মানে 273, যেহেতু আমি ধরে নিছি 273 এর 1/273, কারণ বলাই আছে যে 1°C বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পায় আদি আয়তন মানে ভি0 এর 1/273 অংশ। এখন তুমি দেখতে পারো যদি আদি আয়তনটা 273 হয় তাহলে 273 খাইটা বৃদ্ধি পাবে 1 লিটার। মানে আমি 273 বলতেছি কি জন্য জানো? যে সহজে বোঝার জন্য। তার মানে তুমি দেখো একটা গ্যাসের আদি আয়তন যদি হয় 273 লিটার, তাহলে তাপমাত্রা 1°C বৃদ্ধি করলে 1 লিটার আয়তন বৃদ্ধি পাবে। তার মানে 1°C তাপমাত্রায় এখন তার আয়তন হয়ে যাবে 274 লিটার। তাহলে আবার বলি,
0°C তাপমাত্রায় তুমি ধরে নাও একটা গ্যাসের আয়তন হচ্ছে 273 লিটার। তাহলে এর আগে উনি বলে রাখছেন যে 1°C তাপমাত্রা বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পাবে আদি আয়তন এর 1/273 অংশ। তাহলে 1°C বৃদ্ধি হলে বৃদ্ধি পাবে কতটুকু? আমাদের আদি আয়তনটা যেহেতু আমি 273 ধরে নিছি, তাহলে 273 এর 1/273 অংশ, 273 কেটে দিলে আনসার আসবে 1 লিটার। তার মানে বৃদ্ধি পাবে 1 লিটার। আর 1 লিটার বৃদ্ধি পাবে মানে আগেই তো ছিল 273 অংশ, 273 লিটার, তাহলে 1 লিটার বৃদ্ধি পেয়ে 1°C তাপমাত্রায় মোট আয়তন হয়ে যাবে 274 লিটার। আমি এখন যে কথাগুলা বলছি এগুলা কি বুঝছো না আবার বলবো? একটু জানাও প্লিজ। এই কথাগুলা কি বুঝছো? সবগুলা কথা এখন যা বলছি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা আমি মুছে দিব। আচ্ছা সাইদ, আমরা বলতেছিলাম যে উপরের লাইনটা বলতে হবে তোমার, তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে তো অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে। এবং কিভাবে বৃদ্ধি পাবে? 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে আদি আয়তন, মানে ভি নট, আদি আয়তনটা তো ভি নট, আদি আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। এখন যদি বলতাম যে আমরা 1 ডিগ্রি না, আমরা এখন 2°C বৃদ্ধি করব, 2°C বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, কত দেখো, ভি নট এর 1 এর জন্য যদি হয় 1/273, তাহলে 2 এর জন্য হবে কিন্তু 2/273 অংশ, 2/273 অংশ, কারণ আমরা 1 ডিগ্রি না, এখন 2 ডিগ্রি বাড়াচ্ছিলাম। এখন যদি বলি 3°C তাপমাত্রা বৃদ্ধি করলে, 3°C তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে ভি নট এর 3/273, 3/273। এটা কখন? যদি 3 ডিগ্রি বৃদ্ধি করি। তাহলে এখন যদি আমি আয়তন θ°C বৃদ্ধি করি, θ°C, আসলে সেন্টিগ্রেড বোঝানোর জন্য থিটা ব্যবহার করা হয়, θ°C বৃদ্ধি করি, তাহলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে আয়তন বৃদ্ধি পাবে ভি নট এর θ/273 অংশ। এই কথাগুলো যদি বুঝো, এখান থেকে একদম স্পষ্টতই বোঝা যাচ্ছে যে 1 এর জন্য 1/273 অংশ, 2 এর জন্য 2/273 অংশ, 3 এর জন্য 3/373 অংশ। আসলে এই যে 3 এর জন্য, আমি যে এই কথাটা তো এইভাবে বলতে পারতাম যে 3 এর জন্য বৃদ্ধি পাবে, তোমরা যদি 3/273 না বুঝো তাহলে এইভাবে বলি আমি, যে 3°C বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পাবে 3 × 1/273 অংশ। এখান থেকে আরো স্পষ্টত বুঝতে পারবা, 3 × 1/273 অংশ, কারণ 1 এর জন্য যদি 1/273 হয় তাহলে 3 এর জন্য তার 3 গুণ বৃদ্ধি পাবে, মানে 3 × 273 অংশ, 3 × 1/273 অংশ, আলটিমেটলি তো 3/273 অংশ। তাহলে θ°C বৃদ্ধি করার জন্য আয়তন বৃদ্ধি পাবে, এটা কিন্তু আয়তন হবে বলতেছি না আমি, দেখো কথাটা খেয়াল করো, আয়তন বৃদ্ধি পাবে, কথাটা হচ্ছে বৃদ্ধি পাবে। যদি θ°C বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে ভি নট এর θ/273 অংশ। এখন আমার উদ্দেশ্য হচ্ছে θ°C তাপমাত্রায় মোট আয়তন বের করা। তাহলে এখন যদি আমি বলি যে সুতরাং, আমি লিখি তারপরে আবার রিপিট করব যদি না বুঝো, সুতরাং θ°C তাপমাত্রায় মোট আয়তন, এটারে যদি আমি বলি ভি, ধরো মোট আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু, তার শূন্যতে যখন ছিল তখন তার আয়তন কত ছিল? ভি নট। তাহলে প্রথমে তো তার আয়তন ভি নট ছিল, আর θ°C তাপমাত্রা বৃদ্ধি করার জন্য আয়তন বৃদ্ধি পাইছে কত? এই যে আয়তন বৃদ্ধি পাইছে কিন্তু এত, ভি নট এর প্লাস ভি নট, এর মানে কিন্তু গুণ, আমি একদম গুণ দিয়ে লিখে দেই, ভি নট এর θ/273। আমারে এই লাইনটা বুঝছো কিনা একটু জানাও, যে θ°C তাপমাত্রায় মোট আয়তন হবে ভি নট, ভি ইকুয়াল টু হবে ভি নট, মানে শূন্যতেই তো ভি নট ছিল, সাথে আরো θ°C তাপমাত্রা বৃদ্ধি পাবে ভি নট প্লাস θ/273, এটা হচ্ছে মোট আয়তন। এটা কি বোঝা যায় নাকি আমি আবার রিপিট করবো? একটু জানাও প্লিজ, সবাই একটু জানাও, না বুঝলে আমি আবার বলবো। আচ্ছা, ওকে ওকে ওকে, আমি আবার বলতেছি, 0°C তাপমাত্রায় আয়তনটা ছিল ভি নট। এখন 1°C বৃদ্ধি করলে বৃদ্ধি পায় ভি নট এর 1/273, 2°C বৃদ্ধি করলে ভি নট এর 2/273, θ°C বৃদ্ধি করলে ভি নট এর θ/273। তাহলে θ°C যখন নিয়ে আসলাম, আমি যখন তাপমাত্রাটা θ°C নিয়ে আসলাম, তাহলে মোট আয়তন হইলো কতটুকু? মোট আয়তন হইলো, একদম শূন্যতেই তো ছিল ভি নট,
একদম শূন্যতেই কিন্তু তার ভি নট আয়তন। আর এই যে এটা হচ্ছে যখন শূন্যতে ছিল, আর থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসার জন্য বৃদ্ধি পাইছে এত, তাহলে মোট হইছে কত? থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট আয়তন হইছে কত? আগেই ছিল ভি নট, মানে শূন্যতেই ছিল ভি নট, আর থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসার জন্য বৃদ্ধি পাইছে এত, তাহলে মোট আয়তন হইছে ভি নট প্লাস ভি নট এর থিটা ডিভাইডেড বাই 273। আই হোপ এখন বোঝা যাচ্ছে, এটা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট আয়তন। এখন আমি আবার চার্লসের সূত্র যদি আসে, তোমরা বড় করে কি লিখবা একটু পরে শোনাচ্ছি, যে বড় করে এইভাবে লিখবা যে স্থির চাপে কোনো একটা গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য আয়তন বৃদ্ধি পাবে আদি আয়তন এর 1/273 অংশ। আবার চার্লসের সূত্র, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য আয়তন বৃদ্ধি পাবে আদি আয়তনের 1/273 অংশ। এটাই হচ্ছে চার্লসের সূত্র। আর সহজে বলতে গেলে কি বলছিলাম, কোনো গ্যাসের আয়তন মানে ভি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, ভি সমানুপাতিক, এটা হচ্ছে সহজ ভাষায়, কিন্তু তোমার গোছায়া বলা লাগবে। এবং চার্লসের সূত্র এক্স্যাক্টলি ফিল করার জন্য তোমার এইভাবেই বলতে হবে যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য আয়তন বৃদ্ধি পাবে আদি আয়তনের 1/273 অংশ। আই হোপ এতটুকু বুঝে গেছো। হ্যাঁ, এখন তোমাদের আমি দেখাইছি কিনা যে সম্পর্কটা কখন সমানুপাতিক ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাও তো আমি আবার একটু একটা এক্সাম্পল বলি। ধরে নাও m ইকুয়াল টু n প্লাস 2, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে m ইকুয়াল টু n ইন্টু 2। আচ্ছা, আমারে জানাও, এটা ধরে নাও 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনে m এর সাথে n এর সম্পর্ক কেমন, মানে সমানুপাতিক কিনা, ইয়েস অর নো জানাও। 1 নাম্বার ইকুয়েশনে m এর সাথে n এর সম্পর্ক সমানুপাতিক কিনা, m n বাড়লে m বাড়বে কিনা বা সমানুপাতিক কিনা এটা জানাও। 1 নাম্বার ইকুয়েশনে, 1 নং ইকুয়েশনে m এর সাথে n সমানুপাতিক কিনা একটু জানাও। সবাই একটু জানাও, 1 নং ইকুয়েশনে m এর সাথে n এর সম্পর্ক সমানুপাতিক কিনা একটু জানাও। m ইকুয়াল টু n প্লাস 2, সমানুপাতিক। আচ্ছা, সমানুপাতিকে বুট বেশি পড়তেছে আর নাতে কম পড়তেছে। হ্যাঁ, আমাদের সময় নাই রে, আর রে প্রীতি রে, মাথা ফাটাইমো তোমার। ইয়েস না, m ইকুয়াল টু m প্লাস n প্লাস 2 এটা সমানুপাতিক। দাঁড়াও আমি একটু দেখাই। সমানুপাতিক কথার অর্থ কিন্তু হচ্ছে সমান হারে বাড়তে হবে। আর বলতেছি সমানুপাতিক কথার অর্থ হচ্ছে সমান হারে বাড়তে হবে। তুমি 1 নং ইকুয়েশনে m এর মান 5 নাও, n এর মান যদি 5 নেই তাহলে 5 প্লাস 2 এটা হয়ে যাবে 7। n এর মান 10 নাও, তাহলে 10 প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাবে 12। এখন বলো n কত গুণ হয়েছে? 5 থেকে 10 হয়ে গেছে, 5 থেকে 10 হয়ে গেছে, মানে কি দ্বিগুণ হয়ে গেছে। এখন দেখো m কি দ্বিগুণ হয়েছে? 7 থেকে 12 হয়েছে, দ্বিগুণ হয়েছে। সমানুপাতিক কি, বাড়লে যদি বাড়ে তাহলে এটারে সমানুপাতিক বলে।